আহ, অপেক্ষা করছি, দেখি আরও কে কে আসে। আমি এর মাঝে লক্ষ্মী ম্যাডামকে দেখতে পাচ্ছি। আমি শিমলি চৌধুরীকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ। অপেক্ষা করছি, দেখি আরও কে কে আসেন। ধন্যবাদ, স্বাগতম। লক্ষ্মী ম্যাডাম বলছেন, এইচ এম আলাউদ্দিন বলছেন স্বাগতম, ধন্যবাদ প্রিয় কবি, শুভকামনা রইল বলছে পূরবী বড়ুয়া দিদি, ধন্যবাদ। আমি অনেককেই দেখতে পাচ্ছি, আছেন আপনারা, অনেকজনই আছেন দেখতে পাচ্ছি আমি। সবার কমেন্টগুলো আসছে না। শাকিল মাহমুদ ভাই ওয়াচিংয়ে আছেন, রাশেদ আহমেদ ভাই ওয়াচিংয়ে দেখছি, এরশাদ আলী ভাই ওয়াচিংয়ে দেখছি, দিলরুবা বেগম শুভকামনা কবি, আপনার প্রতিও শুভকামনা রইল কবি। আপনারা আছেন, স্বাগতম বলছে রাশেদ ভাই, আপনাকেও ধন্যবাদ ভাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। ইমরান খন্দকার ইমরান আমার খুব বাল্যকালের বন্ধু, যাক ওকেও দেখতে পেলাম। দিলরুবা বেগম ওয়াচিংয়ে, এই হাসি অমলিন থাক বলছেন চিরকাল শিমলি চৌধুরী, ধন্যবাদ ম্যাডাম। এরশাদ আলী বলছে শুভকামনা প্রিয় গুণী, কৃতজ্ঞতা প্রিয় কবি। আমি কি আমার শব্দ কি স্পষ্ট শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? রাশেদ ভাই বলছেন প্রিয় কবি, ধন্যবাদ ভাই, আপনাকেও কৃতজ্ঞতা আপনার প্রতি। রাশেদ ভাই আমাদের সাবেক পার্বত্য কাব্য অনলাইন পরিচালনা পর্ষদের সদস্য, খুব অসাধারণ একজন মানুষ। রাশেদ ভাইকে অনেকদিন পর দেখতে পেলাম। যদি কেউ একবার বলেন যে আমার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমি বোধহয় ফোনটা আরেকটু নিচের দিকে দিলে বোধহয় আমায় কমেন্টগুলো একটু ইয়ার দিকে যাবে না মনে হচ্ছে, আবার ক্যামেরাটা কোনো পড়ে যায় কিনা। এমডি মান্নান ভাই ওয়াচিংয়ে আছেন দেখছি, সব ঠিক আছে, শুরু করলে ভালো হয়। ধন্যবাদ ম্যাডাম বলছেন সব ঠিক আছে, বলছেন যে বলছে শিমলি চৌধুরী, জি শুনতে পাচ্ছি বলছে দিলরুবা বেগম, ধন্যবাদ সবাইকে। পরিচয় দেওয়ার মতো কিছু নাই, আমি রাজাউল করিম মিন্টু। রাঙামাটিতে আমার বাস, রাঙামাটিতে বেড়ে ওঠা, সব কিছুই আমার রাঙামাটি শহরে, রাঙামাটিতেই আমার থাকা, সব কিছু মিলেই রাঙামাটি আমার প্রিয় শহর। রাঙামাটি বলতে পারেন রাঙামাটি শহরটা কবিতার শহর, এই আমার পরিচয়। আমি পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের অফলাইনের সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। সাথে সাথে পার্বত্য কাব্য অনলাইনের আমি অনলাইন পরিচালকের পদেও আছি। শুরু করি, একটা কবিতা দিয়ে শুরু করি, তারপর নয় আবার আলোচনা হোক। যারা আমার সাথে আছেন সবাইকে পার্বত্য কাব্যের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আছেন, ভালো লাগছে। কিছু আলোচনা করব, কিছু কবিতা পড়ব, আমার নিজস্ব কিছু কবিতা পড়ব, এই দুইয়ের মাঝে অনুষ্ঠানটা শেষ করব। শুভকামনা বন্ধু ইমরান খন্দকার বলছে, ধন্যবাদ ভাই, তুই ভালো আছিস, অনেক দিন পর তোকে দেখলাম। হ্যাঁ, যাক, শুরু করছি, একটা কবিতা দিয়ে শুরু করছি। আমি আমার সমসাময়িক, আলাউদ্দিন ভাই ওয়াচিংয়ে আছেন, আমি আমার সমসাময়িক কিছু কবিতা পড়ব। আমি তো জানি না তুমি যে রাঙামাটির মানুষ, জানার তো কথা, জানেন না তা ঠিক আছে। দেবনাথ বলছেন, প্রণবদা খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি, প্রণবদা বলছেন শুভ সন্ধ্যা দাদা। মেঘলা জান্নাত ম্যাডাম বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আসসালামু আলাইকুম, অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ। প্রণবদা আছেন, সাথে আছেন, ভালো লাগছে। পড়ছি, একটা কবিতা দিয়ে শুরু করি, তারপর না হয় আবার আলোচনায় যাই, কিছু সাংগঠনিক আলোচনাও করব। পড়ছি আমার স্বরচিত কবিতা, কে বোঝে কার কথা। ঠিক বুকের বাপাসটাতে জমাট বাঁধা অশ্রু, তাতে কেউ রাখেনি খোঁজ।
দিন ফুরিয়ে রাত্রি আসে, টিনের ফাঁকে ওই চাঁদ হাসে, একলা হলেই রোজ। ঘরে বাইরে সমান তালে, যার কাটে দিন একই হালে, সে বোঝাবে কি? বললে কথা অবহেলার, কাটবে সময় দু চার বেলার, সমাজ বলবে ছি। জানতে খবর আদি অন্ত, বেকার যখন রাষ্ট্রযন্ত্র, তখন কে বোঝে কার কথা? বকবকাবে ব্যানার হাতে, কি যায় আসে রাষ্ট্রের তাতে, সবটাই অযথা। পড়লাম আমার সমসাময়িক একটা কবিতা, সমসাময়িক পরিস্থিতির উপরে লেখা এই কবিতাটা। পূর্বাশা মিত্র বলছেন খুব সুন্দর, ধন্যবাদ ম্যাডাম। নান্টুদা চলে আসছে, বলছে পড়ুন। তর হচ্ছে না, ধন্যবাদ ভাই, পড়ে ফেলছি একটা। খুব সুন্দর পাঠ করছেন, বলছে টুম্পা ব্যানার্জি। কৃতজ্ঞতা স্বীকার করছি সবার প্রতি। দিলরুবা ম্যাডাম বলছেন সুন্দর আবৃত্তি। আবৃত্তি না ম্যাডাম, আবৃত্তি না ম্যাডাম, একটু বলি। সাথে আছি বলছে মঞ্জু খন্দকার। কৃতজ্ঞতা মঞ্জু খন্দকার সাহেব, ওনার সাথে আমার পরিচয় কেপিএম পেপার, সরি, চন্দ্রকোনা পেপার মিলে। মঞ্জু খন্দকার সহ, আমাদের শ্রদ্ধেয় মঞ্জু খন্দকার সহ আমাদের এক ভাই ছিলেন পার্বত্য কাব্যের, ওনার আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম চন্দ্রকোনা পেপার মিলে, সেখানে একটা সাহিত্য আড্ডায়। ওখান থেকে আমার পরিচয় মঞ্জু খন্দকার সাহেবের সাথে। অসাধারণ একজন মনের মানুষ উনি। আপনার কবিতা আমার ভীষণ পছন্দ, এই কবিতাটা আমি বেশ কয়েকবার পাঠ করেছি, বলছে মেঘলা জান্নাত ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। সুন্দর কবিতা পাঠ, অপূর্ব বলছে পূরবী বড়ুয়া ম্যাডাম, কৃতজ্ঞতা আপনার প্রতিও। কিছু কথা বলতে হয়, যেহেতু আমি সংগঠনের একটা দায়িত্বে আছি, আমি অনলাইন পরিচালনা পর্ষদের সদস্য, পার্বত্য কাব্যের অনলাইন পরিচালক আমি। কিছু সাংগঠনিক কথাও বলতে হয়। আজকে আমার লাইভে আসার কথা ছিল না, এই কারণে আমাদের পার্বত্য কাব্যের লাইভ দারুণ স্বরচিত পাঠ, ধন্যবাদ প্রণবদা। আমাদের পার্বত্য কাব্য সাপ্তাহিক যে লাইভ, আমরা সপ্তাহে দুবার লাইভ করি। আমরা শনি এবং রবিবার 2 দিন সপ্তাহে লাইভ করি। তা আমাদের শনিবার এবং রবিবার নির্ধারণের পেছনে একটা কারণ আছে। পার্বত্য কাব্যটা একটা যৌথ, আমি বিশেষ করে আমি মনে করি, যদিও পার্বত্য কাব্যটা শুরুটা আমার হাতে ছিল, আমার হাত দিয়েই, কিন্তু লালন পালন করছি ভারত বাংলাদেশের একঝাঁক সাহিত্যপ্রেমী মানুষ। পার্বত্য কাব্যটা একটা যৌথ সাহিত্য সংগঠন বলতে পারি, যেটা ভারত বাংলাদেশ যৌথভাবেই লালন পালন করছি আমরা। তা আমরা যখন লাইভটা শুরু করি তখন মাথায় চিন্তা এটা আসছিল যে যেহেতু শনিবার বাংলাদেশের ছুটি এবং রবিবার ভারতের ছুটি, এর জন্য আমরা এই দুটা দিনকে বেছে নিয়েছিলাম লাইভ করার জন্য, লাইভের জন্য। তো এইভাবেই আমাদের পার্বত্য কাব্য লাইভ, আজকে যে লাইভটা যার লাইভ ছিলেন তাকে টাইম দিয়ে, আজকে যার লাইভটা ছিলেন তাকে টাইম দিয়ে, তারিখ দিয়ে, সময় দিয়ে ওনাকে প্রচারপত্র করে দেওয়া হয়েছিল আরও কম করে হলো 3 মাস আগে। দুঃখের বিষয় হচ্ছে এই, ওনাকে যখন স্মারকটা পোস্ট করলাম, ওনার স্মারকটা যখন পোস্ট করলাম, উনি তারপর বললেন যে লাইভ করতে পারছেন না এই মুহূর্তে উনি। তো এটা যারা লাইভ করছেন তাদের কাছে বিশেষ একটা অনুরোধ আমার। আসলে একটা ব্যাপার হয় কি, যখন লাইভের স্মারকগুলো পোস্ট করে ফেলি তখন মানুষ জেনে যায় যে আপনি লাইভে আসছেন বা আমি লাইভে আসছি। তারপরে যদি আপনি বলেন লাইভ করতে অপারগতা প্রকাশ করেন, সেই ক্ষেত্রে পার্বত্য পরিচালনার পর্ষদের সদস্য হিসেবে আমরা কিছুটা বিভ্রান্তিতে পড়ে যাই। ভালো হয়, সমস্যা মানুষের সমস্যা থাকতেই পারে, কিন্তু তার জন্য ভালো হয় যে আপনার লাইভ পোস্ট করার আগে, লাইভের স্মারকটা পোস্ট করার আগে, ধন্যবাদ ম্যাডাম, মেঘলা জান্নাত বলছে আমাদের প্রিয় সংগঠন পার্বত্য কাব্য, লাইভের স্মারকটা পোস্ট করার আগে যদি জানান, কারণ আপনাকে তারিখ দেওয়া হয়েছে আপনার সম্মতিক্রমেই 2 মাস 3 মাস আগে, সেটা আপনার জানা থাকা উচিত। আপনাকে তারিখ দেওয়ার সাথে সাথেই আপনাকে একটা প্রচারপত্র পার্বত্য কাব্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওই প্রচারপত্রটা দেওয়ার মানে এই যে আপনাকে জানান দেওয়া হয়েছে যে আপনার অমুক তারিখ পার্বত্য কাব্যে লাইভ আছে, এইটা। এবং আমরা
লাইভ শুরু হচ্ছে আমাদের শনিবার, কিন্তু আমরা স্মারক পোস্ট করছি বুধবার। অন্ততপক্ষে 4-5 দিন আগে স্মারক পোস্ট করছি। এই 4-5 দিন আপনার স্মারকটা, আপনার প্রচারপত্রটা পার্বত্য কাব্যে ঘুরছে পার্বত্য কাব্যে ঘুরছে। তা আপনাদের এই জিনিসটা মনে রাখলে একটু ভালো হয়। সবার জন্য বলছি, এটা আমার জন্য, আপনাদের দিয়ে আমিও শিক্ষা নিচ্ছি, আপনাদের বলার মাধ্যমে আমিও শিক্ষা নিচ্ছি যে এমনটা করা ঠিক না আসলে। কারণ তাহলে হয় কি, এই যে বিভ্রান্তিতে পড়লাম, কারণ এই সময়ের ভিতর আমি কাকে বলবো, কিভাবে বলবো? কারণ পার্বত্য কাব্যের লাইভে যারা আসছেন তাদের তো তারিখ দেওয়া আছে, তাদের নাম সেটিং করা আছে, তাদের সবার সেটিং করা আছে। কিন্তু এই মুহূর্তে আমি আরেকজনকে বললে, আরেকজনকে যদি লাইভের কথা বলি, তাহলে তার জায়গায় আমি কাকে নেব? আপনাদের আশিক মজুমদার ভাই বলছে স্বাগতম রাজা ভাই, কৃতজ্ঞতা ভাই আপনি আসছেন, কাকে নেব? এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। যারা আপনারা লাইভ করছেন, বিভিন্ন গ্রুপে করছেন, পার্বত্য কাব্য বলতে তো কথা না, সবাই কেউ না কেউ, সবাই কোনো না কোনো গ্রুপে লাইভ করছি, এই বিষয়টা মনে রাখবেন বিশেষ করে। কারণ আপনার একটা তারিখ 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 মিটিংয়ের ইয়ার কারণে পরিচালনা পর্ষদে, সেটা যে গ্রুপেই হোক না কেন, পরিচালনা পর্ষদে যারা থাকে তারা বিভ্রান্তিতে পড়ে যায় যে ওই সময় আর কাকে আনা যায় লাইভে, কাকে আনতে পারে লাইভে। আমি সবার কাছে আবার এই অনুরোধটুকু করছি যে বিশেষ করে লাইভের বেলাগুলোতে আমরা না সব, আমি মনে করি যে সুন্দর গঠনমূলক বক্তব্য বলছে MH আলাউদ্দিন ভাই, আমরা যখন লাইভের স্মারকগুলা দেই, আমরা অনেক আগে এর জন্যই দেই, কারণ একটা লাইভ নির্দিষ্ট করার বা তারিখটা নির্দিষ্ট করে রাখার জন্য। তখন যদি দেখি যে নির্দিষ্ট তারিখে যার লাইভ সে আসতে পারছে না, আজকে তো আর আপনার সমস্যা সৃষ্টি হবার কথা না, মানুষের সমস্যা সৃষ্টি হতেই পারে, যে কোনো সময় হতেই পারে, কিন্তু সেটাও আপনাকে বুঝতে হবে। আপনাকে লাইভ করা তো কোনো ব্যাপার না। আপনি বলছেন আপনার ট্রাভেলিংয়ে আছেন, আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনি ওখানে নিশ্চয়ই, এখন তো পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নাই যেখানে নেট যেয়ে পৌঁছেনি, আপনি ওখানে করতেই পারেন, এটা আপনার সদিচ্ছার ব্যাপার। আর আপনি যদি করতে নাই পারবেন, আপনি যদি মনে করছেন আপনি কোথাও বেড়াতে যাবেন, তাহলে আপনি নিশ্চয়ই 1-2 দিনে এই সিদ্ধান্ত নেননি, আপনার 1 মাসের আগের সিদ্ধান্ত, কিংবা 15 দিন 10 দিন আগের সিদ্ধান্ত। তা আপনি যখন 10 দিন আগে জানলেন যে আপনি অমুক দিন বেড়াতে যাবেন, তাহলে আপনাকে তো তার আগে 1 মাস 1.5 মাস আগে স্মারকটা প্রচারপত্র দেওয়া হয়েছে তারিখ করে, তাহলে আপনি আমাকে জানালেন না কেন? পরিচালনা পর্ষদে যারা আছে, যে কোনো গ্রুপের কথাই বলছি, তাদেরকে আপনি জানালেন না কেন যে ভাই অমুক তারিখ আমি তো পাচ্ছি না, আমি অমুক তারিখ বেড়াতে যাচ্ছি, কিংবা আমার অমুক তারিখ কোনো অনুষ্ঠান আছে। শুভ সন্ধ্যা বলছে গীতা লদ, কৃতজ্ঞতা কবি। তো আমাদেরও সেই ক্ষেত্রে সুবিধা হয় যে তাৎক্ষণিক পোস্ট করার আগে আপনার প্রচারপত্রটা যখন পোস্ট করে ফেলি, তারপর যখন আপনি বলেন যে লাইভে আসবো না, এটা দুঃখজনক। সবার জন্য বলছি, সব গ্রুপের পক্ষ হয়ে বলছি আমি কথাটা, এটা দুঃখজনক। আপনি তো লাইভের স্মারকটা পোস্ট করার আগে বলতে পারতেন যে আমি লাইভে অমুক দিন আমি অমুক জায়গায় যাব, কিংবা আমার এই সমস্যা থাকবে, আমি করব না। তাহলে আমরা আপনার লাইভের স্মারকটা পোস্ট করার আগে আমি আর একজন সেট করে তার প্রচারপত্রটা পোস্ট করতাম। দেখেন, এই যে আজকে আমি যেখানে লাইভে আসছি, যার লাইভে আসার কথা, তার স্মারকটা 5 দিন পর্যন্ত পার্বত্য কাব্যের অ্যানাউন্সে ছিল, 5 দিন পর্যন্ত ছিল, কিন্তু উনি আসছেন না, আসতে হইল আমার। আমি জানলাম কখন? ওনার লাইভের স্মারক পোস্ট করার পর জানলাম যে উনি লাইভে আসবেন না। উনি তো ওই লাইভের স্মারক পোস্ট করার একদিন আগেও আমায় বলতে পারতেন কথাটা, পরিচালনা পর্ষদের যে কাউকে বলতে পারতেন, ক্ষতি হতো না। আমরা বিভ্রান্তিতে, আমি না, যে কোনো গ্রুপই, সব গ্রুপগুলোর পক্ষ হয়েই বলছি, কেউ বিভ্রান্তিতে পড়তো না। আশা করি আপনাদের মাধ্যমে আমার নিজেকেও আমি সচেতন করছি যে এমন করাটা ঠিক না। কৃতজ্ঞতা সবার প্রতি, আপনারা সবাই সঙ্গে আছেন। সুমিতা গোস্বামী দাস ম্যাডাম আসছেন, বলছেন গুরুত্বপূর্ণ আলোচনা। ধন্যবাদ ম্যাডাম, আপনি সাথে আছেন, ভালো লাগছে। আর একটা কবিতায় চলে যাই, সমসাময়িক কবিতাগুলো পড়ছি, জানি না আপনাদের ভালো লাগছে কিনা। পড়ছি আমার স্বরচিত কবিতা, এই মেয়ে বলবি না তো কিছু, যা ভালো থাক আপন মনে, কালকে থেকে আর নেব না পিছু। বলতে গেলে বলবি শুধু, শুনতে গেলে চুপ, এই আমি আজ তোর উপরে রাগ করেছি খুব।
দেখবি যখন কাল পাবি না আমার দেখা তুই, খুঁজে ফিরবি এদিক ওদিক, সঙ্গী হবে জুই। জুইটা ওর একটা বান্ধবী। বললাম আমি, দেখবি তুই আমার কথাই ঠিক, যতই তোর বান্ধবী থাক, যতই সঙ্গ দিক, তুই কি মেয়ে ভুলে যাবি? ঠিক করেছিস না? চেষ্টা করতে দোষ দেব না, দেখতে পারিস কি না। ধন্যবাদ। এটা এটা 20শে আগস্ট পোস্ট করা কবিতা। এটা আমার একটা সমসাময়িক কবিতাটা সমসাময়িক বলা চলে না, কবিতাটা বোধহয় অনেক আগের লেখা ছিল, কিন্তু পোস্ট করেছি ইদানিং, আমার যেটা মনে হচ্ছে আর কি। কবিতাটা পোস্ট করেছি ইদানিং, আমি জানি না। আমি ভালো কবিতা পাঠ, কবিতা ও পাঠ দুই অসাধারণ হচ্ছে, টুম্পা ব্যানার্জি বলছে, কৃতজ্ঞতা কবি সুশীল, হ্যাঁ বলছে, কবিতা দিয়েছেন সম্ভবত, আমি তো ওখানে পড়তে পারছি না। আমি আসলে তারপরে চেষ্টা করব, আবার জিগায় ভালো লাগছে লাগছে নি মানে সেরকম। ধন্যবাদ ম্যাডাম। একটা অনেকটা, যার বিয়ে তার খবর নাই বলছে নান্টু দা। বাপরে, এই মেয়ে সুমিতা গোস্বামী দাস বলছে, চমৎকার বলছে, দারুণ তো কবিতাখানি। ধন্যবাদ কবি, কৃতজ্ঞতা। আমি অনেককেই দেখতে পাচ্ছি, ভালো লাগছে আপনারা সাথে আছেন, আলোচনা করছি। আমি আপনাদের আরেকটু ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে তথ্য দেই। পার্বত্য কাব্য লাইভ আজকে তো বিভিন্ন গ্রুপ লাইভ করছে, বিভিন্ন গ্রুপে লাইভ হচ্ছে। আমি কোনো লাইভের বিপক্ষে বলছি না, যার যার গ্রুপের মতো তারা লাইভ করছে, কিন্তু পার্বত্য কাব্য লাইভটা তারা লাইভটা শুরু করছে আমার বোধহয় মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে অনেকেই অনেকেই লাইভ শুরু করছে, কিন্তু পার্বত্য কাব্য করোনাকালীন সময়ের বহু আগে থেকে লাইভ করছে, লাইভ করছে পার্বত্য কাব্য। তো হয় কি, ইদানিং এটা এইভাবেই বলি না কেন কথাটা, আমরা যারা লাইভগুলা করছি বোধহয় আমরা কোথাও সমন্বয়হীনতায় পড়ে গেছি। যে এই মুহূর্তে আমি লাইভ করছি, এই মুহূর্তে আমার পার্বত্য কাব্যে লাইভ চলছে। পার্বত্য কাব্যে ধরেন আমার যেটা মনে হয়, এটা তো ওই যে বললাম করোনাকালীনের আগে থেকে লাইভ চলছে, এবং আমাদের সময় এবং বার, তারিখটা নির্দিষ্ট না হলেও সময় এবং বার নির্ধারিত, শনি রবি এবং 10টা বাংলাদেশি 10টা, ভারতীয়, হ্যাঁ বাংলাদেশি 10টা, ভারতীয় 9:30 নির্ধারিত। একটা সমন্বয়হীনতার অভাব হয়েছে কি, গ্রুপগুলা যার ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন লাইভ করছে, কেউ কেউ তো প্রতিদিনও করছে। হয় কি, এতে ধরেন সবগুলা গ্রুপেই ঘুরে ফিরে দেখবেন একই দর্শক, একই পাঠক, একই শ্রোতা। হ্যাঁ, তো এখন বিভ্রান্তিতে পড়ে যায় এতে ইয়ারা আর কি। তো চিন্তা করছি যে লাইভ থেকে একটু সরে আসব। পার্বত্য কাব্য লাইভটা এখন 2 দিন করছি সপ্তাহে, ভবিষ্যতে 1 দিন করার চেষ্টা করব, কারণ সবগুলা গ্রুপ যদি একসাথে লাইভ শুরু করে দেয়, আমার জানা ছিল না যে আমি এমবিতে ছিলাম। আমার মনে হয় আমি এতক্ষণ এমবিতে ছিলাম, আমার এমবি শেষ হয়ে গিয়েছিল, আবার ফিরে আসছি ওয়াইফাইতে। আমি এতক্ষণ যে এমবিতে ছিলাম আমার মনে ছিল না, আমি মনে করছি যে আমি ওয়াইফাই চালাচ্ছি, আমার এমবি শেষ হয়ে গিয়েছিল। মুন্সি কবির ভাই কিছু একটা বলছেন, আমি বুঝলাম না, দোষ কি আমার? আমার কমেন্ট দেখছি মুন্সি কবির ভাই, দেখছি। তো এটা হচ্ছে ব্যাপার, আমরা যদি সমন্বয়হীনতা না করে সমন্বয় রেখে যদি লাইভগুলো করতে পারি, পরস্পর সমন্বয় করে, তাহলে বোধহয় ভালো হয়। লাইভটা তো আসলে লাইভ কি, লাইভ হচ্ছে আপনার প্রতিভা বিকাশে। এই যে লাইভটা করছি, লাইভ তো শুধু করা না, এখানে যার যার প্রতিভা বিকাশের একটা মাধ্যম এটা। অনেকেই অনেক ধরে, কিভাবে বলি কথাটা, আপনারা কিভাবে বললে আপনাদের বোঝাতে পারবো, মানে উপস্থাপন করছে কবিরা এসে তাদের সৃষ্টিগুলো উপস্থাপন করছে, এটা ভালো লাগছে।
ভালো লাগছে। কিন্তু যদি হযবর ল সৃষ্টি হয়ে যায়, সবাই একসাথে লাইভ শুরু করে দেই, একই টাইমে লাইভ শুরু করে দেই, সারাদিন তো 24 ঘন্টা, তাই না? তো আমি যদি জানি যে আমি জানি মুন্সি কবির ভাইয়ের লাইভের টাইম হচ্ছে 9:30, তাহলে আমি 9:30টায় লাইভটা কেন করব? আমি দেখি 8টার দিকে করতে পারি কিনা, বা 9টার দিকে করতে পারি কিনা, বা 7টার দিকে করতে পারি কিনা। এতে হয় কি, দর্শকরা বিভ্রান্তিতে পড়ে না আর কি, শ্রোতারা বিভ্রান্তিতে পড়ে না। যাক, এটা আমার ব্যক্তিগত মতামত। সবার প্রতি এই অনুরোধটুকু রইল, যারা লাইভ করছি যেন একটু সমন্বয় করে করি। আমরা যেন অপরেরটা দেখি যে আমার আগে যারা লাইভ করছে তাদের টাইমটা কোন টাইম সেটিং তাদের অনলাইন তো পৃথিবী হাতের মুঠোয়। অনলাইনটা হচ্ছে সবটাই ওই একই জায়গায়। আপনি ঘুরে ফিরে দেখবেন যে কটা গ্রুপেই যান না কেন, চেহারা সব একই। কিন্তু আমার চেহারা, আমি সব গ্রুপে আছি, আপনি আছেন, সবাই একই মানুষ। ফরিদ আহমেদ ভাই বলছে শুভেচ্ছা প্রিয় কবি। ধন্যবাদ প্রিয় কবি। মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি ভাই বলছেন শুভেচ্ছা, কৃতজ্ঞতা ভাই সবার প্রতি। তো এটা একটা বিষয়। আমি ব্যক্তিগত পক্ষ থেকে সবার কাছে, যারা গ্রুপ প্রতিষ্ঠাতা, সবার কাছে অনুরোধ রাখলাম, আপনারা লাইভ করছেন একটু ভাববার বিষয়। সমন্বয়হীনতা যেন আমাদের না হয়, তাহলে হযবর ল হয়ে যাচ্ছে। আসলে আমি যখন লাইভ করছি এই পার্বত্য কাব্যে, তখনও প্রায় 2-3টা গ্রুপে লাইভ চলছে। তো শ্রোতারা যাবে কোন দিকে যাবে তারা? ওনাদের দই দিয়ে, পাঠকদের দই দিয়ে লাভটা কি? আমরা আমাদের লাইভে মানুষের উপস্থিতি পাই না। 10 জন, 12 জন, 5 জন, 6 জন। এখন এই 5 জন 6 জন উপস্থিতির পেছনেও তো দায়ী আমরাই। কেন 5 জন 6 জন 10 জন উপস্থিতি থাকবে? উপস্থিতি তো আরও বেশি হওয়ার কথা। কারণ পাঠক তো, যারা শুনছেন তারা তো ভাগ হয়ে যাচ্ছেন না। আমার এই পার্বত্য কাব্যে আমার লাইভ দেখছেন হয়তো 5 জনে, অন্য আর একটা গ্রুপে লাইভ দেখছেন 5 জনে, আর একটা গ্রুপে লাইভ দেখছেন 5 জনে, এইভাবে ভাগ হয়ে যাচ্ছে সমন্বয়হীনতার কারণে। এগুলা গ্রুপ যারা পরিচালনা করছে তাদের সমন্বয়হীনতার ব্যাপার। এটা আমি পাঠকদের বা শ্রোতাদের বিন্দুমাত্র দোষ দিই না, এরা সাধারণদের কোনো দোষ না। এটা গ্রুপগুলা লাইভের প্রতিযোগিতায় নেমে গেছে, আমার যেটা মনে হয় আর কি। সব গ্রুপগুলাই, আমিও বাদ যাব কেন? আমি পার্বত্য কাব্যের পক্ষ হয়ে বলছি, হয়তো প্রতিযোগিতাই করছি আর কি, কার থেকে কে বেশি লাইভ করতে পারে, কার থেকে কার লাইভটা আরও বেশি সুন্দর হয়, তাই করছি। কিন্তু যেটা হওয়া উচিত না। আমি আজকে লাইভ করছি, আমি 10টায় করছি। তা আপনারা যদি 10টা থেকে 11টা পর্যন্ত অন্য গ্রুপগুলো লাইভ না রাখেন, এমন কি ক্ষতি? আপনারা 8টা থেকে করেন বা 11টার পর থেকে করতে পারেন তো। কারণ আমি তো মনে করি, বা আপনারা যদি আমাকে কেউ বলেন যে আপনার 10টার টাইম আপনি পূর্ণ বিবেচনা করেন, আমি সেটাও বিবেচনা করার চেষ্টা করব যে 10টার টাইমটা আমাদের তো অনেক আগে থেকেই নির্ধারিত টাইম। আমরা যখন 3 বছর হচ্ছে বোধহয় আমরা লাইভ করছি, আমাদের লাইভটা তো পূর্ব নির্ধারিত। আমরা 10টা এবং শনি রবি আমাদের নির্ধারিত। তারপরও আপনাদের গ্রুপ প্রধানদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি বলেন, তারপরও আপনারা যদি আমাকে কেউ বলেন যে আপনার সময়টা পূর্ণ বিবেচনা করেন, এই সময়ে আমাদের লাইভ আছে, আমি চেষ্টা করব সেই সময় পূর্ণ বিবেচনা করার জন্য। কারণ এমন হযবরল অবস্থার ভিতরে সাহিত্য তো করছি, সাহিত্যকে ভালোবেসে সংগঠন করছি। তাহলে আমার গ্রুপে বিশেষ করে এই যে একটা লাইভ করছি, আমি 18 জনকে 18 জন আমার দেখছে। আসলে এমন কি হওয়ার কথা? 8,000 দর্শক, 8,000 প্লাস, এমন এই 20 জন দেখছে, এমন হওয়ার কথা? এখানে তো আরও থাকার কথা, আরও শ্রোতা থাকার কথা। নাই, কেন নাই? বিভিন্ন গ্রুপে লাইভ চলছে, ওরা বিভিন্ন গ্রুপে চলে গেছে। হ্যাঁ, কেউ হয়তো এদিকে আছে, কেউ ওই দিকে গেছে, এটা ওনাদের দোষ না, দোষ আমাদের। আমি সবার প্রতি আবার বিনীত অনুরোধ করছি, আপনারা যদি বলেন যে পার্বত্য কাব্যের যে লাইভের সময় এটা পূর্ণ নির্ধারণ করার জন্য আমি পরিচালনা পর্ষদের সাথে কথা বলে ঠিক করব, কিন্তু লাইভের ব্যাপারে সমন্বয়হীনতা করে লাইভটাকে নষ্ট করার কোনো অবকাশ নাই। আমরা লাইভগুলোকে নষ্ট করে ফেলছি। একটা লাইভে দর্শক হচ্ছে 5 জন, 7 জন, 10 জন। এটা যিনি লাইভ করছেন তার জন্য একটা অপমানজনক, এমন তো হবার কথা না। কথা এই যে ওই কারণে যেটা বললাম, এটা আমার সাধারণ জ্ঞানে যেটা ধরা পড়লো, যে বিভিন্ন গ্রুপ একই টাইমে লাইভ শুরু করে, যার কারণে এই পরিস্থিতি। ধন্যবাদ। যাই হোক, আপনারা আলোচনা শুনছেন, অলরেডি 27 মিনিট হয়ে গেছে। আমি আবার আর একটা কবিতায় যাই। আপনারা যারা আমার সাথে আছেন,
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পার্বত্য কাব্যের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। সমসাময়িক আর একটা কবিতা পড়ছি। আমার কবিতার নাম হচ্ছে কি লিখব। কবিতাটা 16ই আগস্ট পোস্ট হয়েছে পার্বত্য কাব্যে। কি লিখব, কি লিখব? প্রেম বলবে বয়সের সাথে যায় না। রাজনীতি লিখব, দূর থেকে তাকিয়ে থাকে হায় না। প্রকৃতি লিখব, এখন আর তেমন যোগাযোগ নেই, সব ভুলে যাই লিখতে বসি যেই। সমাজ লিখব, তাতেও ক্ষিপ্ত হবে কেউ, আমৃত্যু করছে যারা সমাজে ঘেউ ঘেউ। ধর্ম লিখব, খুঁজবে মৌলবাদের গন্ধ, পোড়া কপাল অধের ভীষণ, যারা চোখ থাকিতে অন্ধ। বিশ্ব লিখব, সেখানে অস্ত্রবাদদের খেলা, সবাই হতে চায় পরাশক্তি, সামরিক শক্তি প্রদর্শনে তাদের কেটে যায় বেলা। সম্পর্ক লিখব, সেখানেও টানা পড়েন, কেউ হয় না কারো, দুঃসময়ে সম্পর্কও ঘোরেন। মানে অসময়ে সম্পর্ক থাকে না, সম্পর্ক উল্টা যায় আর কি, তাই বলছি দুঃসময়ে সম্পর্ক ঘোরেন। নিজেকে লিখব, সব কিছু কি লেখা যাবে? লিখলে পরে অনেকে বলবে ওই ছেলে আছে ভাবে। কোথাও সুখের ছোঁয়া নেই, তার উপর সবখানেতে বাধা আর সংশয়। ইচ্ছে মতো তাই যায় না লেখা, মনে জাগে ভয়। ধন্যবাদ। পার্বত্য কাব্যের প্রথম লাইভ শুরু করেছে, এর আগে তো কোনো গ্রুপে লাইভ করেনি। আমারও তাই মনে হয় ম্যাডাম, শাইলা ম্যাডাম এই কথাটা বলছে, আমারও তাই মনে হয় যে পার্বত্য কাব্যই প্রথম লাইভটা শুরু করছে। আমি যদি এর পেছনের আরেকটু ইতিহাস বলি, পার্বত্য লাইভটা কীভাবে শুরু হলো। আমাদের একজন পরিচালনা পর্ষদের এক সদস্য ছিল, এখনও আছেন, সাধারণ সদস্য আছেন, সন্দীপ পিপলাই। দীর্ঘদিন রাজাভাইয়ের প্রতিটা কবিতা অপূর্ব বলছে রোকসানা ম্যাডাম, ধন্যবাদ। সন্দীপ পিপলাই এই প্রস্তাবটা আগে রাখেন পার্বত্য কাব্যে লাইভের ব্যাপারে। সন্দীপ পিপলাই প্রস্তাবটা আগে রাখেন, তো উনি আলোচনায় বললেন যে দাদা কবিরা তো কবিতা লিখছে, কিন্তু এই কবিতাটা যদি তাদের সকণ্ঠে পাঠ করা হয় তাহলে বোধহয় আরেকটু ভালো হয়। তো পার্বত্য কাব্য লাইভ করা যায় কি না, লাইভ অনুষ্ঠান করা যায় কিনা। বলছে চমৎকার কবিতা, দারুণ আবৃত্তি ভাইয়া, বলছে সালমা ডলি, কৃতজ্ঞতা কবি, লাইভ করা যায় কিনা। তারপর পার্বত্য কাব্য সন্দীপ পিপলাই, পরিচালক সন্দীপ পিপলাইয়ের আলোচনাটা পার্বত্য কাব্যে আলোচনা হলো, আলোচনা সাপেক্ষে তখন সবার সম্মতিতেই লাইভটা শুরু হলো। প্রায় 3 বছর হচ্ছে আমাদের লাইভের, পার্বত্য কাব্য লাইভের বয়স। আমরা নিয়মিত করছি, আমরা সপ্তাহে 2 দিন লাইভ করছি। আপনাদের জানার খাতিরে বলছি, পার্বত্য কাব্য লাইভ সপ্তাহে 2 দিন, শনি এবং রবি, ঠিক বাংলাদেশ সময় রাত 10টা এবং ভারতীয় সময় 9:30। এবং অনেকেই এই জিনিসটা জানার ক্ষেত্রে বলছি, পার্বত্য কাব্যে যারা লাইভে আসছেন তাদের লাইভের সময় এবং তারিখ দেয়া অন্তত পক্ষে 2 মাস আগে। সময় মানিক ভাই বলছে লিখতে চাই মানুষের ইতিহাস, ওরা বলে আমি ধর্ম মানি না। ধন্যবাদ ভাই। সময় দেয়া 2 মাস আগে, 3 মাস আগে, এমন সময় দেয়া। সুতরাং তাৎক্ষণিক আমরা কাউকে সময় দেওয়ার সুযোগ পাই না। অনেকেই ইনবক্সে আসেন, বলেন যে ইদানিংয়ের ভেতরে 2-4 দিনের ভেতরে লাইভ করবেন বা এমন সময় টাইম দেওয়া যাবে কিনা। আমাদের এমন সময় টাইম দেওয়ার কোনো, পার্বত্য কাব্যের এমন সময় টাইম দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের পার্বত্য কাব্যের যারা লাইভ করছেন তাদেরকে অন্ততপক্ষে 2-3 মাস আগে শুরু হয়েছে লিখতে, 2-3 মাস আগে তারিখ এবং সময় জানিয়ে দেয়া হয়। এখনও আমাদের প্রায় পার্বত্য কাব্য যে লাইভটা সেটা নভেম্বর পর্যন্ত আমাদের তারিখ দেওয়া আছে। নেক্সট যদি কাউকে লাইভের তারিখ দিতে হয় সে ডিসেম্বরে দিতে হবে। ধন্যবাদ। এটা কথার মাঝে মাঝে আপনাদের, যেহেতু আমি পার্বত্য কাব্য কবি কতটা জানি না, কিন্তু আমি পার্বত্য কাব্যের একজন সংগঠক, আলোচনাগুলো করছি সংগঠক হিসেবে। নিজেকে কবি ভাবার অত দুঃসাহস আমার হয়নি, লিখে যাচ্ছি,
আমি যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে যে লিখে যাচ্ছি, লিখতে লিখতে যদি একটা লেখা কবিতা হয়ে ওঠে সেই চেষ্টা করছি। দীর্ঘ 19-20 বছর ধরে সেই চেষ্টা করে যাচ্ছি, লিখে যাচ্ছি। কি লিখছি জানি না, যদি কোনো দিন একটা লেখা কবিতা হয়ে ওঠে এবং একটা লেখা মানুষের মুখে মুখে হাঁটে, সেদিনই আমার এই পরিশ্রম, এই সার্থকতা আসবে। লিখছি, কিন্তু এই লেখা মানুষের হৃদয় ছোঁয় না। কেউ হয়তো একবার পড়লো, সে আর দ্বিতীয়বার পড়বে না। এমন একটা লেখা চাই, এমন একটা লেখার সন্ধানে আসি, এমন একটা লেখার অপেক্ষা করছি, লিখবার অপেক্ষা করছি, যে লেখাটা একটা সময় হয়তো মানুষের মুখে মুখে ঘুরবে। সেই লেখাটা যদি কোনো দিন আসে, সেই দিনই সার্থকতা হবে। লেখক মানে যাই লিখি সেই পরিপ্রেক্ষিতে বলছি, লেখক হিসেবে লিখে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, যদি কোনো দিন একটা লেখা হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে আছেন, অনেকেই আছেন দেখছি। তপন সেন শুভেচ্ছা কবিকে, তাপস সেন শুভেচ্ছা কবিকে ধন্যবাদ সবাইকে, সবাই সাথে আছেন, ভালো লাগছে। অনেকেই আছেন, 22 জন দেখছেন আমাকে এই মুহূর্তে, অনেকেই সেই শুরু থেকে আছেন লিখে। হ্যাঁ কবি, আমরা দোয়া করি। ধন্যবাদ। এই যে আলাউদ্দিন ভাই বলছে, স্বজন প্রীতি করা পরিহারযোগ্য। বুঝলাম না, সুদীম শাহিন ভাই বলছেন। অবশ্যই আপনাদের অসাধারণ লাইভ। আরেকটু কথা বলি, এই সুদীম শাহিন ভাই যখন একটা কেমন যেন একটা প্রশ্ন ছুড়ে দেননি, বোধহয় প্রশ্নবোধক নাই। স্বজনপ্রীতি করা অপরিহার্য বলছে বোধহয়, সম্ভবত। কথাটা কোন কারণে বা কেন লিখলো আমি বলতে পারি না। আমি আপনাদের সংগঠক মানে পার্বত্য কাব্যের পরিচালক হিসেবে আমি আপনাদের কিছু ইনফরমেশন দেই। পার্বত্য কাব্যের যে অনুষ্ঠানগুলো হয়, এর ভেতরে পার্বত্য কাব্য ভালো লাগা কবিতা একটা, প্রতিদিনের ভালো লাগা কবিতা একটা। আপনাদের জানার খাতিরে বলছি, ভালো লাগা কবিতা প্যানেলে আমি অ্যাড আছি। আমি ওখানে আমার কোনো দায়িত্ব নাই। ভালো লাগা কবিতা প্যানেলে 5 জন বিচারক কাজ করেন, 5 জন পার্বত্য কাব্যের সিনিয়র, 5 জন পরিচালনা পর্ষদের 5 জন সদস্য কাজ করেন। কোন সব সদস্য কাজ করেন সে নাম প্রকাশ করি না, এটা গ্রুপের স্বার্থেই করি না, গ্রুপকে স্বচ্ছ রাখার জন্যই তাদের নাম উপস্থিত। ধন্যবাদ হেলাল বলছে, নাম প্রকাশ করি না, গ্রুপের স্বার্থে করি না এবং স্বজনপ্রীতি না করার স্বার্থেই করি না। যারা ভালো লাগা কবিতাগুলো তুলে আনছেন, তারা প্রতিদিন ধরেন পার্বত্য কাব্যে গড়ে 150 কবিতা পড়ে, 150 কবিতা, 150টা, কখনো কম কখনো বেশি, এমন আমরা গড় হিসেব করে বলছি যে 150 কবিতা পড়ে। একটা কবির পক্ষে, যিনি ভালো লাগা কবিতা বাছাই করছেন, তার পক্ষেও 150 কবিতা পড়ে ওঠা, ঠিক বাছাই করে কবিতা আনা সম্ভব হয় না আসলে। তারপরও যিনি ভালো লাগা কবিতা বাছাই করছেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, সর্বোচ্চ সংখ্যক কবিতা পড়ে তারপর ওখান থেকে 3-4টা কবিতা তুলে আনেন, 3-4টা কবিতা তুলে আনেন। ওই 3-4টা কবিতা ভালো লাগা প্যানেলে দেওয়া হয়। ভালো লাগা প্যানেলে দেওয়ার পর, আপনাদের জানার খাতিরে বলছি, অনেকে হয়তো ব্যাপারগুলো জানেন না, তার জন্য জানার খাতিরে বলছি, ভালো লাগা প্যানেলে দেওয়া হয়। ওই ভালো লাগা প্যানেলে সর্বোচ্চ 5 জন বিচারক কাজ করছেন, হ্যাঁ বোধহয় 5 জন বিচারক কাজ করছেন। ওই বিচারকদের সর্বসম্মতিক্রমে ওই 3-4টা লেখা থেকে একটা লেখা বেছে নেওয়া হয় এবং সেই লেখাটাকেই পার্বত্য কাব্যকে ভালোবাসি তাই বলেছি, ভেবে দেখবেন। ধন্যবাদ সুদীম শাহিন ভাই বলছেন। তো সেই থেকেই ভালো লাগা কবিতা আমরা গ্রুপে পোস্ট করি। এখানে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নাই স্বজনপ্রীতি করার। আপনার কবিতা একদিন না একদিন ভালো লাগা প্যানেলে আসবেই, ভালো লাগা কবিতা স্থান পাবেই। ধৈর্য ধরতে হবে, তাদের পরিচালকদের নজরে পড়তে হবে। আমার দীর্ঘ বিশ্বাস, আমি এই কথাটা বলছি, কাউকে ছোট করছি না, কাউকে হেও করছি না। ভালো লাগছে বস, চালিয়ে যান বলছে সিদ্দিকুর রহমান। মানে আমি যতটা, আমরা পার্বত্য কাব্য খুব স্বচ্ছতার সহিত এসব কাজগুলা করে, কারণ সব সময় মূল্যায়ন করার চেষ্টা করে লেখকদের লেখাগুলাকে। আর একটা কথা বলি, যেহেতু পার্বত্য কাব্য পরিচালনা পর্ষদের সদস্য যারা, তারাও কবি। সপ্তাহে 8 দিন, তো 8 দিনের ভেতরে আমরা 2 দিন পার্বত্য কাব্য পরিচালনা পর্ষদের লেখকদের বা পরিচালনা পর্ষদের সদস্যদের লেখা নেই।
আর আর 6 দিন আমরা সাধারণ কবিদের লেখা নেই, কারণ তারাও লেখক। পার্বত্য কাব্যে যারা পরিচালনা পর্ষদে আছে তারাও লেখক, তারাও কেন, তাদেরও তো একটা প্রাপ্য থাকা উচিত। তো সেই থেকে আমরা শনিবার এবং রবিবার ভালো লাগা কবিতাতে পার্বত্য কাব্য পরিচালনা পর্ষদের সদস্যদের কবিতা নেই, আর বাকি দিনগুলো সাধারণ সদস্যদের কবিতা নেই। আপনাদের একটা স্পষ্ট কথা বলি, যদি কোনো ভুল আপনার পার্বত্য কাব্যের কোনো ভুল আপনাদের চোখে পড়ে, কারণ আপনারাই পার্বত্য কাব্যের যারা আপনার পার্বত্য কাব্যকে ভালোবেসে পার্বত্য কাব্যের সাথে আছেন, দিনরাত পড়ে বা দিনরাত পরিশ্রম করছেন, লেখা দিচ্ছেন, আপনারা যারা ভালো আছেন, আপনারাই পার্বত্য কাব্যের চালিকা শক্তি। আপনারা যদি মনে করেন যে পার্বত্য কাব্যের কোথাও ভুল হচ্ছে, কোথাও পার্বত্য কাব্যের ঘাটতি আছে, আপনারা নিঃসন্দেহে সাধারণ সদস্য হিসেবে পার্বত্য কাব্যের বা নিঃসন্দেহে শুভাকাঙ্ক্ষী হিসেবে নিঃসন্দেহে আপনার যে পরিচালনা পর্ষদে যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে তাকে আপনার পরামর্শটা আপনি জানান। সেই পরিচালক আপনার যদি পরামর্শটা পরিচালনা পর্ষদে তুললে পার্বত্য কাব্য পরিচালনা পর্ষদ অবশ্যই সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আপনাকে জানাবে তারপরে কি সিদ্ধান্ত নেওয়া হলো। ধন্যবাদ সবাইকে। আপনাদের ভালো লাগছে, আপনাদের সবাইকে দেখছি, 22 জন দেখছেন, আপনাদের সবাইকে দেখছি, ভালো লাগছে। আবার শুরু করছি, আবার একটা কবিতা পড়ছি, গঠনমূলক আলোচনা হচ্ছে কবি। ধন্যবাদ। আলাউদ্দিন বলছে আমি আমার কবিতাই পড়ছি, কারণ আমি অন্যদের কবিতা পড়ছি না এই কারণ কোনভাবে কে কবিতা লিখেছে সেটা আসলে আমার পক্ষে বোঝা খুব মুশকিল, তাই আমি অন্যের কবিতা পড়তে পারছি না, আমি আমার নিজের কবিতাই পড়ছি। এই আলোচনা খুব দরকার ছিল অনেকটা। হ্যাঁ বলছে, আমি কিছুক্ষণ পর একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, আপাতত আরেকটা কবিতা পড়ি। ভালো লাগছে, আমি দেখছি সেই শুরু থেকে আমাদের সবাই আছে, অনেকেই আছে। আমি সুমিতা গোস্বামী ম্যাডামকে দেখছি, শিমলি চৌধুরীকে দেখছি, আপনাকেও ভালো লাগছে বস। নদী ম্যাডাম বলছে কৃতজ্ঞতা বস, তাৎপর্যপূর্ণ আলোচনা বলছে আমাদের প্রধান উপদেষ্টা কবি হাসান মঞ্জু সাহেব। অসাধারণ একজন মানুষ, অসাধারণ জ্ঞানী একজন মানুষ, যার সান্নিধ্যে না আসলে বোঝার উপায় নাই যে উনি কেমন মানুষ। আসলে ওনার মতো মানুষ আমার মনে হয় খুব কমই আছে, যিনি সারা দিন কাব্যের ভেতরে পড়ে থাকেন। এবং কি বলবো, আসলে তার ব্যাপারে আমার বলাটা ভালোবাসা এত আপু অপেক্ষায় রইলাম বর্ডার খোলার। বলছে শিমলি চৌধুরী, বোধহয় ইয়াকে বলছে, রোকেয়া ম্যাডামকে বলছে। আচ্ছা পড়ছি, আমার কবিতাটা আবার পড়ছি। ধন্যবাদ শাহিন ভাই, পড়ছি কবিতা। কিছু পরিচিত মুখ, কবিতার নাম কিছু পরিচিত মুখ। কিছু কষ্ট ভেতরেই থাকে, অসহনীয় যন্ত্রণায় দিন দিন বড় হয়, বাহির থেকে দেখতে পাওয়া যায় না। কিছু কথা কণ্ঠনালীর নিচে বন্দি থাকে, শত চেষ্টায়ও কণ্ঠস্বর স্পর্শ করে বের হতে চায় না। কিছু অভিমান আস্তে আস্তে জমাট বেঁধে পাহাড় সমান প্রাচীর সৃষ্টি করে, চাইলেও টপকে যাওয়া যায় না। কিছু পরিচিত পুরাতন শব্দ সময়ের ব্যবধানে নতুন শোনায় কানে, বদলে যাওয়ার পূর্ণ আশ্বস্ততায়। কিছু পরিচিত মুখ দূর থেকে দেখে দৃষ্টি বদলে নেয়, অপরিচিত হবার নতুন কৌশলে। কিছু রাত্রি আসে নির্ঘুম চোখে, বোঝাতে না পারা কষ্টগুলো ঘুমোতে দেয় না, রাতটাকে টেনে নিয়ে যায় ভোরের আলোর কাছে। কিছু রাত্রি আসে নির্ঘুম চোখে, বোঝাতে না পারার কষ্টগুলো ঘুমোতে দেয় না, রাতটাকে টেনে নিয়ে যায় ভোরের আলোর কাছে। ধন্যবাদ যারা শুনছেন। প্রায় 41 মিনিট হয়ে গেছে আমার লাইভ, আর বোধহয় বেশিক্ষণ নাই। ধন্যবাদ সবাইকে যারা শুনছেন। আমি একটু কমেন্টে যাই, আপনাদের কমেন্টগুলো একটু পড়ি, যদি পড়ার চেষ্টা করি। আমি কি চেষ্টা করি। বলছে বা ইলাদি বলছে খুব ভালো লেখা, খুব ভালো লেখা আসে। হ্যাঁ দিদি,
তারপরে ফেরদৌসী আক্তার, আপনাকেও ভালো লাগছে বল, ধন্যবাদ। তাৎপর্যপূর্ণ আলোচনা বলছে হাসান মঞ্জু সাহেব, পড়েছি বোধহয় এই কমেন্টগুলো। হ্যাঁ, একটি গান শোনালে ভালো লাগবে সবার। আমি তো গানের মানুষ না ম্যাডাম, কোনোদিন গান গাইনি, গাইতে পারবো না, ওসব আমাকে দেওয়া হয় না। ওসব আমাকে দেওয়া হয় না বলতে একদম রাজার মুখে বহুদিন গান শোনা হয়ে ওঠেনি। দাদা বলছেন, রাব্বানি ভাই বলছেন, ভাই আমি তো কোনোদিন গান গাইনিও আপনাদের ভেতরে, আর গাওয়ার মতো দুঃসাহসও আপনাদের কখনো দেখাবো না, কারণ গানটাও একটা শিল্প। গানটা যদি গাইতে না পারি, যার গান গাইবো, যে শিল্পীর গান গাইবো, যার ইয়া করিব, তাকে সেই গানটাকে ওই যে বলে না যে মানে কি বলবো, কথাটাকে অন্যভাবে নিয়েন না, মানে গানটা যদি গানের মতো না হয় তাহলে গানটাকেও ধর্ষণ করা হয় আর কি। হ্যাঁ, তো আমি আসলে ওই ব্যাপারে অতটুকু দুঃসাহস দেখাতে চাই না, আমাকে ক্ষমা করবেন, আমি এই ব্যাপারটা পারবো না। একটা সময় কবিতাই কাউকে শোনাতে চাইতাম না, এখন অবশ্য ভালো লাগে, কবিতা শোনাতে ভালো লাগে। শুভকামনা রইল ভাইয়া, তাহেরা খাতুন বলছেন, ধন্যবাদ বাবু, দিদি, আপা, ভালো থাকবেন আপনিও। এখন অবশ্যই শোনাতে ভালো লাগে। এখন বন্ধুদের আড্ডায় বসলে কবিতা না শোনা, যতক্ষণ শোনাতে না পারি ততক্ষণ ভালোই লাগে না, মনে হয় যে কখন ওদেরকে একটা কবিতা শোনাতে পারবো আমি, সেই চেষ্টায় থাকি। ওরা শুনুক আর না শুনুক, তোরা শোন আর না শোন, আমি বলে যাই তোদের যা হোক। রাজা কবি সবার কমেন্ট পড়লে ভালো হতো। পড়ছি, নীতিভুবন বলছে, পড়ছি তো ভাই, চোখে যেটা পড়ছে। প্লিজ একটা গান, আমি তো ভালো না। আমি তো ভালো না, ভালো লইয়া থাকতো। আচ্ছা, ধন্যবাদ। আমি আর একটা কবিতায় চলে যাই, আমার সমসাময়িক কবিতা এগুলো সব। প্রবাসের মাটি থেকে প্রিয় পার্বত্য কাব্যের ভালোবাসা বলছে, কমেন্টটা চলে গেল আমাদের ইয়া ভাই, কমেন্টটা যদিও চলে গেছে, কমেন্টটা উপরের দিকে। আরেকটা কবিতা পড়ছি, শোনেন। এই তো জীবন, কবিতার নাম এই তো জীবন। কবিতাটা পোস্ট হয়েছে জুন, জুলাই, আগস্ট, অনেক আগে পোস্ট করেছি, জুন মাসের 29 তারিখে পোস্ট করেছি। এই তো জীবন, এই তো জীবন, অযত্নে অবহেলায় পড়ে থাকা ফুটবলের মতো যে যেমন ইচ্ছা খেলছে, নির্বাক তাকিয়ে থাকা, প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাওয়া জীবনের দ্বিধাগ্রস্ত মনে হিসাব মেলাতে না পারা দুঃখগুলো রাত্রিবেলা দু চোখে দিয়ে অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে প্রতিক্ষণ। তবুও পিছুটান বেঁচে থাকবার স্বপ্ন জোগায় প্রতিনিয়ত, আবার সেই সকাল দুপুর রাত ওয়াক্ত গুনে ফিরে আসে, নির্ঘুম চোখের জলে আকাশ পানে চেয়ে থাকা। কে জানে নিয়তির এমন নির্মম সময় আর কতদিন, আর কত রাত, আর কত বছর অপেক্ষা করছে এই অশ্রুভেজা নয়ন দুটির জন্য। তারপরও মানুষ দায় থেকে বাঁচে, শত চেষ্টা ঘুরে দাঁড়াবার। একটা সময় প্রচণ্ড প্রয়োজন বোধ তাকে তাড়িয়ে বেড়ায়, ইচ্ছের বিপরীতে ঘটে যায় অনেক কিছু, প্রয়োজন বাধা মানেনি কখনো, আবার নতুন পরিচয়ে পথ চলা। এই তো জীবন। ধন্যবাদ। খুব ভালো লাগছে, আপনারা দেখছেন, আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে আমার কবিতাগুলো পড়ে আর শোনাতে পারছি। জানি না কেমন পড়ছি, কবিতা তো আবৃত্তি তো করার দুঃসাহস আমার হবে না কখনোই, কারণ আবৃত্তি একটা শিল্প, ওই শিল্পের ধারে কাছেও আমি নাই। চেষ্টা করছি পাঠ করার যতটা শুদ্ধভাবে, যতটা স্পষ্টভাবে পড়া যায় কিংবা পাঠ করা যায় সেই চেষ্টা করছি। কৃতজ্ঞতা সবার প্রতি, আপনারা অনেকক্ষণ যাবৎ সেই শুরু থেকে যারা আমার লাইভটা দেখছেন। আমি 46 হচ্ছে, আর বেশিক্ষণ নাই, চলে যাব। তো আপনাদের যে ইয়াগুলো দিচ্ছি, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে এটাও চোখে পড়ে না, মিথ্যে বলো কেন, এটা একটা গান ভালো জানো, ওটাই গাও, আমি তো ভালা না, ভালা লইয়া থাকো। এই তো। আচ্ছা, ধন্যবাদ বলছে শিমলি চৌধুরী।
যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা কবিদের বেলায় বলছি, আমিও লেখক, আমিও লেখক বলবো না, লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, দেখেন আমরা যে গ্রুপে যাই, এটা সংগঠক হিসেবে আলোচনা করছি, যে গ্রুপে যাই সব গ্রুপগুলোতেই একদম পরিচিত মুখ, একদম পরিচিত মুখ, সব গ্রুপগুলোতেই পরিচিত মুখ, ব্যতিক্রম কেউ নাই, কিন্তু হয়তো দুই একজন ব্যতিক্রম থাকতে পারে। এখন ব্যাপার হচ্ছে কি, আমরা সবাই না সবগুলা গ্রুপে লেখা দিচ্ছি নিয়মিত, আমি করছি না, বিপক্ষে বলছি না, কিন্তু কথা হচ্ছে কি জানেন, যে গ্রুপগুলোতে লেখা দিচ্ছি সেই গ্রুপগুলোর সদস্য হিসেবে সেই গ্রুপগুলোর প্রতিও তো আমাদের ন্যূনতম একটা দায়িত্ব থাকে, থাকে না? থাকে। একটা গ্রুপে পাঠক তৈরি করে নেয়ার দায়িত্ব লেখকের, যেটা আমরা পারছি না, আমরা অনেকেই পারছি না। আমরা অনেক ভালো ভালো লেখাই দেখি যে আসলে লাইক কমেন্ট কম, কিন্তু আবার দেখি যে তুলনামূলক কম ভালো লেখাতে অনেক লাইক কমেন্ট পড়ছে। কারণটা কি? সংগঠক হিসেবে আলোচনা করছি, পার্বত্য কাব্যের একজন সংগঠক হিসেবে এই আলোচনাগুলো করছি। কারণটা হচ্ছে কি জানেন, আমরা যারা ভালো লিখি, যারা ভালো লেখক, তারা করছি কি জানেন, একটা লেখা দিয়ে চলে যাচ্ছি, লেখাটার পেছনে, লেখাটা যে আমি দিয়ে চলে গেলাম, সৌজন্যমূলক আমাকে যে কমেন্ট করলো, তার কমেন্টে যে আমি একটা ধন্যবাদ লিখবো, সেই সময়টুকু আমার নাই, সেই সময়টুকু আমার নাই। তার পরিপ্রেক্ষিত হচ্ছে কি জানেন, আপনার লেখাটা, আমার লেখাটা ওই নিচে পড়ে থাকছে। আমি যে লেখাটায় আজকে আপনার, ধরেন আপনি যে আমার লেখাটায় কমেন্ট করলেন, আমার লেখাটা উপরে উঠলো, তারপরে আবার আপনি যে আর একটা লেখায় কমেন্ট করলে আমার লেখাটা নিচে চলে গেল, তাহলে এই লেখাগুলো উপরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব কার? লেখকের। লেখক যদি, আমি যে কমেন্টটা করলাম, আপনি যে কমেন্টটা করলেন, ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি যদি ধন্যবাদটা লিখি, আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, তাহলে হয় কি, আমার লেখাটা আবার উপরে চলে আসে, আর একজন পাঠকের চোখে পড়ে, যেটা অনেক লেখকই করেন না, যার জন্য তাদের লেখাতে লাইক কমেন্ট কম পড়েন। দোষ হয় গ্রুপের, শেষ পর্যন্ত দোষটা হয় গ্রুপের, জানেন, যে ওই গ্রুপে লেখা দেয়, লাইক কমেন্ট পড়েন। আসলে এর জন্য যে কিছুটা পাঠক, যিনি লেখক, তিনিও দায়ী, সেটা বুঝতে পারেন না, এটা বোঝা উচিত। আমি তো অনেক লেখক কেমন দেখি, যারা সৌজন্যতা বোধে অন্তপক্ষে ধন্যবাদটুকুও লেখেন না। আমি যে সারাদিন ওনাদের কমেন্ট করে যাচ্ছি, অন্তপক্ষে ধন্যবাদটুকুও লেখেন না। এর জন্য হয় কি জানেন, আমি যখন সংগঠক রেজাউল করিম, তখন আমার পার্বত্য কাব্যের প্রতি একটা দায়বদ্ধতা আছে, গ্রুপটাকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় সেই দায়বদ্ধতাটা আমার থাকে। আর এই গ্রুপটাকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, গ্রুপের লেখকদের লেখাগুলোকে কিভাবে অধিকাংশ পাঠকের চোখের সামনে নিয়ে যাওয়া যায়, তার জন্য করতে হয় কি জানেন, সারাদিন আমাকে কমেন্ট করতে হয়, সারাদিন আমাকে কমেন্ট করতে হয়। এই কারণে, আপনি লেখাটা দিয়ে তো দায়িত্ব সারছেন, আপনি চলে গেছেন, কিন্তু আপনার লেখাটাই তো যখন দিলেন, তখন তো আপনার লেখাটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, এই লেখাটা উপরের দিকে তুলবে কে? এটা সংগঠক হিসেবে আমি করছি, আমরা করছি, পার্বত্য কাব্যের সংগঠকরা করছি। পার্বত্য কাব্যের যারা কমেন্ট করছে তারা আগে সংগঠক, তারপরে কবি, চিন্তা সেটা করতে হবে। যারা কমেন্ট করছে তারা আগে সংগঠক, তারপরে কবি, আগে পার্বত্য কাব্যের সংগঠক, তারপরে পাঠক, সেই চিন্তা করতে হবে সবার। এবং আমি আমার কথা বলছি, আমি একরকম পার্বত্য কাব্যের দারোয়ানের ভূমিকায় আছি, হ্যাঁ, কারণ ওই জিনিসটা চিন্তা করি যে লেখকের লেখাটা যদি উপরে তুলে দিতে পারি একটা কমেন্টের মাধ্যমে, তাহলে তার লেখাটা আরও কিছু পাঠকের চোখের উপরে সামনে যায় পৌঁছাবে। ওই চেষ্টাটা আমি আপ্রাণ করি। এর জন্য আমার সবগুলা লেখাতে আমার কমেন্ট করি। আমি দারোয়ানের ভূমিকায় আছি, এবং আমার কমেন্টকে একদম সোজা সাপটা কথা বলছি আর কি। আমার কমেন্টগুলোকে 100 ভাগ হিসেবে ধরে নেওয়া যাবে না, কারণ আমি ওই দায়িত্বটা পালন করছি। আপনি দায়িত্বহীন হিসেবে যে লেখাটা দিয়ে গেছেন, দায়িত্ব শেষ করে গেছেন, ওই দায়িত্বটা আমি পালন করছি। আমি আপনার লেখাটাকে একটা কমেন্ট করে উপরের দিকে তুলে দিচ্ছি, যেন আরও লেখকদের চোখে লেখাটা, যারা পাঠকদের চোখে লেখাটা পড়ে, সেই দায়িত্বটা আমি পালন করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়, এটা দোষ ধরার কিছু নাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, অনেকে শুনছেন, আপনারা আছেন সাথে, ভালো লাগছে। আলোচনা করছি এই কারণে, অনেক অভিযোগ আছে, অনেকে বলে যে গ্রুপে লেখা দিলে কমেন্ট পড়ে না। এখন কমেন্ট যে পড়ে না ভাই, এটা তো চিন্তা করতে হবে। আবার অনেকে বলছে
অনেকে অনেক অনেক লেখকের এমন অভিযোগও আছে ওনারা কপি পেস্ট করে। এখন সাধারণভাবে আলোচনা করি আপনাদের সাথে আমি একটা, যারা আছেন এখানে 19 জন আছেন, আপনারা এই 19 জনই যদি শোনেন ব্যাপারটাকে, যদি সাধারণভাবে একটা আলোচনা করি। ওই যে আপনাকে যে কথাটা বললাম, পার্বত্য কাব্যে ডেলি 150 লেখা পড়ে আপনার ইয়াতে, মানে অ্যাভারেজে 150 কবিতা, কখনো কম কখনো বেশি, যদি 150 কবিতা পড়ে। আমারও ঘর আছে, সংসার আছে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু আছে, তারপরও 150 কবিতায় যদি আপনি পড়ে, আমি যদি 150 কবিতা একটা কবিতা যদি পড়ে আমি কমেন্ট করতে যাই, আমার অন্তত পক্ষে কবিতাটা পড়ে যদি সময় লাগে 2 মিনিট, কমেন্ট করতে সময় লাগবে 5 মিনিট। একটা কবিতার পেছনে 8 মিনিট, 8 থেকে 10 মিনিট সময় আমাকে দিতে হবে। এটা সংগঠক হিসেবে কথাটা বলছি, আপনাদের শোনার বোঝার খাতিরে বলছি, আলোচনাগুলো বোঝার খাতিরে করছি, সংগঠক হিসেবে আলোচনাগুলো করছি। বা 10 মিনিট সময় দিতে হবে। তো এখন 10টা মিনিট যদি আমি একটা লেখার পেছনে সময় দেই, তাহলে 150 লেখাতে কত মিনিট সময় দিতে হয় আমার সারাদিনে কুলোচ্ছে কিনা? পড়তে তো হয়, পড়ছি না যে তা না, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। কবিতা পড়ছি, কিন্তু কবিতা আঙ্গিকে যে কমেন্টগুলো করা দরকার, যে সার্বিক মূল্যায়নে যে কমেন্টটা করা দরকার, সেটা হয়তো করতে পারছি না কেন সেই কথাটা আপনাকে বললাম। আপনার কবিতাটা পড়তে আমার সময় লাগছে 2 মিনিট, কিন্তু কবিতা বিশ্লেষণ করে যদি ওই মোতাবেক একটা কমেন্ট করতে যাই, আমার সময় লাগবে 5 মিনিট। তাহলে একটা কবিতার পেছনে আমার সময় যাচ্ছে 8 মিনিট। তাহলে আমি যদি সার্বক্ষণ যদি 8-10-এ আমি যদি ধরেন, তাহলে 1 ঘন্টায় কয়টা কমেন্ট করতে পারছি? তাহলে আমি যদি 5টা-10টা ধরেন এই হিসেব করতে চাইলে আমি বোধহয় 15টা হতে 20টা লেখার উপরে কমেন্ট করতে পারবো না সারাদিনে। তাহলে আর অন্য লেখাগুলোর কি হবে? অন্য লেখাগুলো তো নিচে পড়ে রইল, সেই লেখাগুলোর কি হবে? হ্যাঁ, সুতরাং আপনারা যারা এসব অভিযোগ করছেন, কবিতা পড়ছে সবাই, কম বেশি সবাই কবিতা পড়ছে, কেউ যে না পড়ে করছে তা না, কিন্তু হয়তো কখনো কখনো হয়ে যেতে পারে ভুলভ্রান্তি, কিন্তু সবাই কবিতা পড়ে কমেন্ট করছে। কিন্তু আপনার কবিতার উপরে ডিটেলস আলোচনা করে যে মন্তব্যটা করা উচিত, সেটা করতে পারছে না এই কারণ সবাই তো সবগুলা লেখাতেই তো কমেন্ট করতে হয় আমাদের। হ্যাঁ, সেই খাতিরে করতে পারছে না। আপনারা যারা অভিযোগ করছেন, আমি যে কথাটা বললাম, আপনারা যারা অভিযোগ করছেন, তারা অন্ততপক্ষে এই জিনিসটা দেখেন। আপনি যে গ্রুপে লেখা দিয়েছেন, যে গ্রুপেই দেন, আমি বলছি না পার্বত্য কাব্যের কথা বলছি না, আপনি যে গ্রুপেই লেখা দেন, আপনি সেই গ্রুপে গিয়ে কয়েকটা কমেন্ট করবেন, তারপরে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আরেকটা পরামর্শ করছি, আমার যেটা মনে হয় সেটা সবার ক্ষেত্রেই বলছি। আরেকটা পরামর্শ করছি সেটা হচ্ছে যে, একজন লেখক হিসেবে, কবি হিসেবে, আমি তো আর সব কথাটা বারবার বলছি, আবার বলছি, কবি হিসেবে আপনি দেখবেন যে সব গ্রুপগুলোতেই একই সময়, আর 5 মিনিট আছে, আর 10 মিনিট সময় নেব, সব গ্রুপগুলোতে একই লোক, হয়তো 2-1 জন ঘোরানো পেছনে। তা আমার মনে হয় কি জানেন, সেটা পার্বত্য কাব্যই হোক আর যেখানেই হোক, এত গ্রুপে লেখা দেওয়ার দরকার নেই। আপনি যে কোনো একটা হতে 2টা গ্রুপ বেছে নেন, যে গ্রুপেই দেন, পার্বত্য কাব্যে দেন, আদার্স যে গ্রুপে দেন, একটা হতে 2টা গ্রুপে বেছে নেন একজন লেখক, ওই 2টা গ্রুপে দেন, আপনার টাইমলাইনে দেন, তাহলেই হয়। এবং ওই 2টা গ্রুপের সদস্য হিসেবে সেখানে কিছু দায়িত্ব আপনার থাকে, সেই দায়িত্বটাও আপনি পালন করেন। আপনার লেখা যখন একটা লেখা দিয়ে যান, আপনি যখন মনে করেন যে এই গ্রুপে লেখা দিলাম, আমার লেখাগুলো লোকেরা পড়বে, তাহলে অন্য যে লেখকরা যিনি কমেন্ট করছে, সেও তো মনে করে যে আমি লেখা দিলাম, আমার লেখাটাও যার লেখাটা আমি পড়লাম, সে আমার লেখাটা পড়বে। আমরা কিন্তু তা পড়ি না, অনেকেই পড়ি না। হ্যাঁ, আমার কথায় রাগ গুসা করার কিছু নাই, এটা সংগঠক পার্বত্য কাব্যের সংগঠক রেজাউল করিম আপনাদের সাথে এই আলোচনাটা করলাম। ধন্যবাদ, আপনার সাথে আছেন, ভালো লাগছে। প্রায় 56 মিনিট হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। পড়ছি, আমার পরবর্তী কবিতাটা লেখাটা পড়ছি, সেটা হচ্ছে 22শে জুন পার্বত্য কাব্যে পোস্ট হয়েছে। তোমার একটা পাহাড় ছিল, লেখাটার নাম তোমার একটা পাহাড় ছিল। তোমার একটা পাহাড় ছিল না, বেচবে বলে আমায় ডেকেছিলে। কি সুন্দর সবুজ অরণ্যে ঘেরা পাহাড়টা, যেন ছোট্ট একটা দ্বীপ।
পাহাড়টা আছে তোমার মালিকানায়? তোমাকে বলাই হয়নি। তোমার অজান্তে একদিন দেখতে গিয়েছিলাম পাহাড়টা আমি কিনবো বলে। দেখলাম দ্বীপের মতো সেই ছোট্ট পাহাড়টায় রাজপ্রাসাদ গড়ে উঠেছে। সবুজের আর উপস্থিতি নেই সেখানে। বিলাসী কংক্রিটে মোড়ানো সেই পাহাড় আমি চিনতে পারিনি প্রথম দেখে। প্রতিবেশীর কাছে জিজ্ঞাসায় জানতে পারলাম চড়া মূল্যে বিক্রি হয়ে গেছে এ পাহাড়। এখন আর তোমার মালিকানায় নাই। ধন্যবাদ। এই ছিল আমার তোমার একটা পাহাড় ছিল না কবিতা লেখাটা। কৃতজ্ঞতা সবার প্রতি। টাইমের দিকেও দেখছি প্রায় 57 মিনিট হয়ে গেছে। তা আমি আবার কবিতায় চলে যাই। ছোট্ট একটা কবিতা পড়ছি, যতক্ষণ টাইম আছে ছোট্ট একটা কবিতা পড়ছি। অনেক দিন পর, কবিতার নাম, লেখার নাম অনেক দিন পর। কোনো এক ভোরে অনেক কষ্ট করে বললে কেমন আছো, সেই বলাতেই চুপ। অনেক দিন পর একটা কথা, আর বলে লাভ কি অযথা, তুমি দায়িত্ববান খুব। সাধনার সান্ত্বনায় আবার অনেক দিন পরে এলেই বলো কেমন আছি। তুমি না হয় ভালোই থাকো, আমায় মনে নাইবা রাখো, আমি এই নিয়েই বাঁচি। ধন্যবাদ। ইচ্ছে করে আর একটা কবিতা পড়ছি। এই কবিতাটা পড়ে শেষ করে দিচ্ছি আমার আজকের লাইভ অনুষ্ঠান। শেষ কবিতাটা পড়ছি, সেটা হচ্ছে তবু অপেক্ষা। কবিতার নাম তবু অপেক্ষা। আরেকটা কবিতা পড়ার খুব ইচ্ছে ছিল, দেখি যদি এরপর যদি 2-1 মিনিট আপনারা থাকেন সাথে তাহলে পড়ব। তোর বদলে যাওয়ার বার্তা নিয়ে আকাশটাও মেঘলা খুব, কণ্ঠে তোর অচেনা সুর, তাই থেকে যাস এখন চুপ। রঙিন চশমায় চোখ মোড়ানো, দেখেও তাই তাকাস না। মেঘ করলেও বৃষ্টি হবে এমন তো আর আকাশ না। মন খারাপের দিনটা তবু খুঁজে ফেরে চেনা সুর, খুঁজতে গিয়ে উপস্থিতি কণ্ঠ থেকে বহু দূর। ফিরে তাকায় বারে বারে পরিচিত রাস্তাতে, অপেক্ষাটা তবু এখন বিশ্বাসে আর আস্থাতে। শেষ চাল্লান আবার পড়ছি। ফিরে তাকায় বারে বারে পরিচিত রাস্তাতে, অপেক্ষাটা তবু এখন বিশ্বাসে আর আস্থাতে। ধন্যবাদ। আমি শেষ আর একটা কবিতা পড়ি। একটা কবিতা পড়ে আমি এই কবিতাটা একটু খুঁজছিলাম। প্রশ্ন যদি আসে গাজা থেকে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। কিছুদিন আগে বেশ কবিতাটা লিখেছি মে মাসে, বোধহয় মে মাসের দিকেই হবে আর কি। ইসরায়েল আর ফিলিস্তিনির ভিতর যে সংঘাত ছিল, যুগ যুগ ধরে দখলদার ইসরায়েল, আমি এইভাবেই যদি বলি, ইতিহাস যতটা জানি আর কি, ইতিহাস তো মিছে কথা বলে না, তো ইতিহাস যতটা জানি সেই থেকে বলছি। দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে, নিরস্ত্র মানুষদের উপরে যেরকম অত্যাচার করছিল, আসলে বিবেকবান মানুষ হিসেবে আমরা যারা বিবেকবান পৃথিবীর সকল প্রান্তে, সে কেউ কোন জাতি কোন ধর্ম সেটা দেখার বিষয় নয়, নিপীড়িতদের পক্ষে থাকাই হচ্ছে দায়িত্ব আমি মনে করি আর কি। হ্যাঁ, যেখানেই অন্যায় হচ্ছে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, তো সেই থেকে আমার নিজের ভেতর থেকে এই প্রশ্নটা আসে যে আসলে কি করা। প্রশ্ন যদি আসে গাজা থেকে, কবিতাটার নাম। বিবেক তুমি ঘুমাও শান্তিতে, অশান্তিতে পুড়ছে পুরো কোড়া। যতই যুক্তি থাক না ওদের কাছে, ওসব যুক্তি তোমার কাছে খোড়া। বিবেক তুমি দূরে দাঁড়িয়ে থাকো, ওদের রক্তে স্নান করে নিও পরে। সন্ত্রাসীদের পক্ষে কথা বলে মারছ বিবেক ওদের নিজের ঘরে। বাবার কোলে সন্তানের যে লাশ, সে চাইবে তো বিচার তোমার কাছে। মনে রেখো ওরাও মানুষ সবার মতো, ওদেরও তো বাঁচার অধিকার আছে।
কেন বিবেক মানুষের জীবনের চাইতে ব্যবসাটাকে তুমি ভালো বোঝো? অন্যায় দেখে চুপ করে যাও তুমি, তবু পৃথিবী ঘুরে শান্তি খোঁজো। দেখো না বিবেক ছোট্ট শিশুর কান্নায় আকাশ বাতাস সবটা হচ্ছে ভারী। তুমি তো দেখো অস্ত্র বেচার লাভ, টাকা আসবে তোমার কারি কারি। একটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে, বিবেক তোমার চুপ থাকারই দরুন। কবে তুমি সঠিক বিচার করবে? তুমি কি শোনো না কান্নার সুর করুন? সারা বিশ্বে মানবতায় তুমি সোচ্চার, ফিলিস্তিনে এসে কেন হয়ে যাও চুপ? ওদের ভূখণ্ডের মালিকানা ওরা চাইছে, এই চাওয়াই কি ওদের অপরাধ খুব? ভূখণ্ডটা ধ্বংস করে দিচ্ছ চুপ করে দূরে দাঁড়িয়ে থেকে। কি অপরাধ বলো বিবেক ওদের? ওরা কি শুধু মৃত্যুই এনেছে লিখে? তোমার গায়ে পড়লে বোমা বিবেক, তখনও কি থাকবে তুমি চুপ? প্রশ্ন যদি আসে গাজা থেকে, উত্তরটা জানার ইচ্ছে খুব। তোমার গায়ে পড়লে বোমা বিবেক, তখনও কি থাকবে তুমি চুপ? প্রশ্ন যদি আসে গাজা থেকে, উত্তরটা জানার ইচ্ছে খুব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা সাথে ছিলেন। দীর্ঘ 1 ঘন্টা আমার বকবাগানে শুনলেন। কিছু কথা আপনাদের, হ্যাঁ বা নীতিভুবন আমি পড়ছি ভাই, তোর কমেন্ট আমি পড়ছি। রাধা বস, সবার কমেন্ট পড়লে ভালো হতো। পড়ছি তো ভাই তোর কবিতা, সরি কমেন্ট। গান শুনেছি বস, কি মিশা কথা কও কেন? ফেরদৌসি ম্যাডাম বলছে। ভালো লাগছে, ধন্যবাদ। প্লিজ একটা গান, একটা একটা গান প্লিজ, একটা গান। আমি তো ভালা না, আমি তো ভালা না, ভালা লইয়া থাকতো না। আসলে সুর দিতে পারবো না কিনা জানি না, যাক 2 লাইন গাওয়ার চেষ্টা করি। কবিতার মতো করেই পড়ছি। আমার একটা প্রিয় গান, যে গানটা আমার খুব প্রিয় গান। আমার আসলে লজ্জা লাগছে সত্য কথা বলতে, যেটা লজ্জা লাগছে তাই পারছি না। আমি কবিতার মতো করে একটা গানের 2টা কলি গাই, যা কলি বলি। সেটা হচ্ছে যে, সানাইয়ের সুরে তন্ময় হয়ে যখন তোমার কথাই আমি ভাবছি, তোমার হাতের লেখা পেলাম ছোট চিঠি, লিখেছো আমায় চলে যাচ্ছি। এটা খুব জনপ্রিয় এবং আমার খুব প্রিয় একটা গান। আমি আসলে সত্যি লজ্জা লাগছে তাই পারছি না, আমি গান করতে পারছি না। গানটা আমার খুব প্রিয়, আমি খুব গাই, আমিও গানটা খুব গাই। যদি কোনো দিন স্বাভাবিক হতে পারি নিশ্চয়ই গাইব, কিন্তু এখন স্বাভাবিক হতে পারছি না আপনাদের সাথে গান নিয়ে, তাই গাইতেও পারছি না। আশা করি যদি কোনো দিন স্বাভাবিক হতে পারি সেদিন গাইব। ধন্যবাদ সবাইকে, আপনারা অনেকক্ষণ আমার সাথে ছিলেন, প্রায় 1 ঘন্টা। সুমিতা গোস্বামী, তারপরে সিদ্দিকুর রহমান, আমাদের ইয়া ভাই, আমাদের সাবেক পরিচালক রাশেদ ভাই, তারপরে আমি আরও যাদের দেখছি এখানে, সবাই, রাশেদ ভাই, তারপরে সুচিত্রগন্ধা, সিদ্দিকুর রহমান, রাশেদ ভাই, শিমলি চৌধুরী, আলাউদ্দিন, নান্টু বড়ুয়া, নীতি ভুবন, প্রণব দেবনাথ দাদা, ইলাকার কাটাদি, হাসান মঞ্জু সাহেব, দীপালি মিত্র, যারা সেই আছেন দেখছেন এতক্ষণ ধরে, তারপরে নুরুল বাহার ভাই, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি পার্বত্য কাব্যের পক্ষ থেকে, আপনারা পার্বত্য কাব্যের সাথে আছেন। আসলে আপনারা আছেন বিধায়ী পার্বত্য কাব্য গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। পার্বত্য কাব্য আগামী ডিসেম্বরে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী করবে এবং পঞ্চম বর্ষে পদার্পণ করবে। আপনাদেরকে আগাম পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ এর ভিতর যদি ভারতের বর্ডারটা খুলে দেয়, বাংলাদেশ ভারত যদি বর্ডারটা স্বাভাবিক করে দেয় এর ভেতরে, তাহলে আমরা পার্বত্য শহর, আমি এইভাবেই বলি কবিতার শহর রাঙামাটিতে অবশ্যই একটা আন্তর্জাতিক সাহিত্য উৎসব হবে। আমরা যদি বর্ডার খুলে দেয়, ডিসেম্বর হোক জানুয়ারি হোক, এর ভেতরে আমরা করব, জানুয়ারি ফেব্রুয়ারির ভিতর হলেও করব। যদি খুলে দেয় তাহলে আমরা আন্তর্জাতিক সাহিত্য উৎসব করব। যারা দেখছেন তাদেরকে সবাই অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আপনারা যারা দেশের বাইরে থেকে আসবেন, আপনারা শুধু আমাদেরকে একটু বলবেন, আমরা ব্যবস্থাটা আপনাদের করে দেব আর করে রাখবো।
এই বিষয়ে আর বিশেষ কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আমি সামাজিক দূরত্ব বলছি না, কথাটা কেমন যায় না আসলে, এই পর্যায়ে এই অবস্থাতে যায় না। স্বামী স্ত্রীর সাথে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবে, হুম, তারপরে আদার্স যে বিষয়গুলো আর কি, সামাজিক দূরত্ব কথাটা বোধহয় ততটা মানানসই কিনা জানি না, তবে নিরাপদ দূরত্ব হতে পারে কথাটা। হ্যাঁ, নিরাপদ দূরত্ব হতে পারে। তাই আমিও বলছি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, মাস্ক ব্যবহার করবেন এবং সবাই ভালো থাকবেন, পার্বত্য কাব্যের সাথে থাকবেন। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল, শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এই প্রত্যাশায় আর শেষ করছি। আসসালামু আলাইকুম।